বাংলাদেশপন্থী, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা বিশাল অংশ বারবার বলার চেষ্টা করছেন, বারবার বলছেন ভারত কেন কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। কথা কিন্তু মোটামুটি অনেকটা দৈনন্দিন জীবনের গল্পের মতো হয়ে গেছে। 5 আগস্টের পর থেকে ভারতকে বিভিন্নভাবে বিদ্রুপ করা হয়েছে, বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে, বিভিন্নভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করা হয়েছে। 7 সিস্টার্স, চিকেন নেক, শিলিগুড়ি করিডোর যেটাকে বলা হয়, পশ্চিমবঙ্গ, এমনকি ক্ষেত্র বিশেষে অনেকেই দিল্লিকে দখল করার হুমকি দিয়েছে। এখানে বাংলাদেশের সাবেক অনেক সেনা কর্মকর্তা ছিল, এনসিপির তথাকথিত এই জঙ্গিরা ছিল, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, এবং ভারতের পতাকা, মানচিত্র, ভারতের জাতীয় সঙ্গীত সবকিছু ব্যঙ্গ করা হয়েছে। এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আমরা বিভিন্ন সময় ভাইরাল ভিডিওগুলোতে দেখতে পাই বাংলাদেশের এই জিহাদি জঙ্গিরা সীমান্তের কাছে গিয়ে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, এদের যে জওয়ানগুলো আছে এদেরকে বিভিন্নভাবে গালমন্দ করে আসছে। এগুলো অনেক দেখেছি আমরা, অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। এরপরেও ভারত কেন কোনো সিদ্ধান্ত নিচ্ছে না? কেন ভারত বাংলাদেশের উপর সামরিক হস্তক্ষেপ করছে না? প্রথমত, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ভারত বাংলাদেশকে সহায়তা করেছিল স্বাধীনতার সময়। এখানে একটা দায়বদ্ধতার জায়গা আছে, এখানে একটা ভালোবাসা, একটা সম্প্রীতি, একটা শ্রদ্ধা, একটা স্নেহ, এই ধরনের সম্পর্ক এখনো অবশিষ্ট আছে। ভারত চাইবে না কখনোই বাংলাদেশের সাথে একটা সাংঘর্ষিক সম্পর্ক সৃষ্টি হোক, যেমনটা পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক এখন চলমান। এই একটা জায়গার কারণে ভারত এখনো বাংলাদেশের উপর কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না। কোনো অ্যাকশন কিন্তু এখনো ভারত নেয় নাই। টুকটাক ছোট কিছু বিষয় বন্ধ করে দিয়েছে, কিছু সুযোগ সুবিধা সহায়তা করা বন্ধ করে দিয়েছে, কিন্তু বৃহৎ অর্থে ভারত আজ অব্দি কোনো সংঘর্ষে যায়নি, কোনো ধরনের বৃহৎ সিদ্ধান্ত তারা এখনো নেয়নি। যদি বাণিজ্যিক সম্পর্ক ত্যাগ করে, আকাশপথ বন্ধ করে দেয়, যদি ব্যবসায়িক সকল আমদানি রপ্তানি নির্ভর লেনদেন বন্ধ করে দেয়, তবে বাংলাদেশ না খেয়ে মরবে, এটা এক বাক্যে বলে দেওয়া যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের অধিকাংশ নেতা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, ভারত যদি এই অবস্থায় বাংলাদেশে আক্রমণ করে, বাংলাদেশের যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট যে জামাতিরা সৃষ্টি করেছে তাদেরকে তারা বুঝাতে সক্ষম হবে। দেখেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে ভারত, এই জন্য শেখ হাসিনার কথায়, আওয়ামী লীগের কথায় ভারত আমাদের উপর আগ্রাসী হয়েছে, আমাদের উপর আগ্রাসন চালিয়েছে, আমাদের উপর সামরিক হস্তক্ষেপ করেছে। ভারত কিংবা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ কেউ বাংলাদেশের মানুষকে ভালোবাসে না। যদি ভালোই বাসতো তাহলে তাদের স্বার্থ রক্ষার জন্য, তাদের দলের স্বার্থ রক্ষার জন্য কখনোই ভারতকে তারা আক্রমণ করাতে বাধ্য করতো না। তার মানে ভারত যদি এখন আক্রমণ করে, পুরো দায়টা গিয়ে পড়বে শেখ হাসিনার উপর, আওয়ামী লীগের উপর। ভারত তাদের প্রতিবেশী, অন্যতম বন্ধু, ঐতিহাসিক বন্ধু আওয়ামী লীগের কোনো ক্ষতি হোক বাংলাদেশে, এটা তারা চাচ্ছে না। অনেকেই বলার চেষ্টা করছেন ভারতের সাথে একটা সমঝোতার ভিত্তিতে তারেক রহমান বাংলাদেশে এসেছে। আমি সমঝোতার কথা বলবো না, তবে তারেক রহমান একটা ইশারা পেয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে সম্পূর্ণরূপে শক্তিশালী অবস্থান নিয়ে দাঁড়াতে পারছে না। সেই ক্ষেত্রে অবশ্যই মৌলবাদের উত্থান ভারত সহ্য করবে না, ইসলামী চরমপন্থার উত্থান ভারত মেনে নেবে না। আপনাদের কি মনে হয়, যে রাষ্ট্রের 3 দিকে ভারত অবস্থান করছে, যে রাষ্ট্র ভারতের পাকস্থলীর মতো একটা জায়গায় অবস্থিত, সেই রাষ্ট্রে ইসলামী মৌলবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান ঘটবে আর ভারত চেয়ে চেয়ে দেখবে? এখানে আওয়ামী লীগের সাথে সম্পর্ক কতটুকু আছে, কি হবে না হবে, এটা অন্য প্রেক্ষাপটের দিকে আগায় রাখেন, কিন্তু ভারত কখনোই চাইবে না বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান ঘটুক। এটা বাংলাদেশ না, শুধুমাত্র এটা দক্ষিণ এশিয়া এবং ভারতের জন্য অনেকটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। একটা সময় ভারতের মধ্যে এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতেই পারে। ইসলামী চরমপন্থী সন্ত্রাসী উগ্রবাদী জঙ্গিরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে ভারতকে উত্তপ্ত করার চেষ্টা করবে। পাশাপাশি ডিপ স্টেট তো আছেই, পাকিস্তান, আইএসআই তো আছেই। ভারত কোনোদিনও বাংলাদেশকে চরমপন্থীদের হাতে তুলে দেবে না। ভারত কোনোদিনও জামায়াত ইসলামকে সমর্থন করবে না। সেই জন্য মন্দের ভালো হিসাবে তারা আপাতত বিএনপির দিকে একটা সমর্থন দিচ্ছে। এই বিষয়টাকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিভিন্নভাবে পর্যালোচনা করার চেষ্টা করছেন, বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে আপনারা ব্যাখ্যা করছেন, বিভিন্ন মন্তব্য করছেন, যেগুলো সম্পূর্ণ বিভ্রান্তিকর, যেগুলোর কোনো প্রকার অথেন্টিক সোর্স নাই, যেগুলোর কোনো প্রকার সম্ভাবনা নাই। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবে, করুক না, সমস্যা কি? 16 বছর ক্ষমতায় ছিলেন, 16 মাস হয়ে গেছে, এখনই যদি আপনারা ধৈর্যচ্যুত হন, ধৈর্য হারায় ফেলেন, সেক্ষেত্রে এটা তো মানসিক সমস্যা, এটা তো রাজনৈতিক সমস্যা বলে আমি বিবেচনা করব না। নির্বাচন করার চেষ্টা করছে, করুক। আওয়ামী লীগের উপর যে দায়টা চাপানো হয়েছে এত বছর, যে আওয়ামী লীগ একপাক্ষিক নির্বাচন করেছে, বিরোধী কোনো শক্তিশালী রাজনৈতিক দল ছিল না তাদের প্রতিপক্ষ হিসাবে, সেক্ষেত্রে এখন বিএনপি যদি একপাক্ষিক নির্বাচন করে জামাতকে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে রেখে তারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, করতে দেন না, করুক। আমি আওয়ামী লীগের সমর্থকদেরকে বলতেছি, আমি বাংলাদেশপন্থী মানুষদেরকে বলতেছি, আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোকদেরকে বলতেছি, অন্য কাউকে বলতেছি না। আপনাদের যে দ্বিধা, আশঙ্কা, আপনাদের যে ভয়ের জায়গা যে বিএনপি ক্ষমতায় আসতে নির্যাতন নিপীড়নের মাত্রা আরো বেড়ে যাবে, তারেক রহমান
রহমান বাংলাদেশে আসার পর কোনো পরিবর্তন হয়েছে? নির্যাতন কি বাড়েনি? নিপীড়ন কি বাড়েনি? মব কি কমেছে? কোনোটাই কমেনি। সুতরাং তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় এই মবের মাত্রা আরো বাড়বে, এটা আমরা খুব ভালো করে জানি এবং এটা নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নাই। কারণ বিএনপির একটা জনসম্পৃক্ততা আছে, বিএনপির একটা দায়বদ্ধতার জায়গা আছে বাংলাদেশের মানুষের প্রতি, যেটা জামাতের মধ্যে নাই। বাংলাদেশের রাজনীতিতে জামাত একটা ক্যান্সার, এই ক্যান্সারকে বাঁচিয়ে রেখেছে বিএনপি, এটাও যেমন সত্য, ঠিক তেমনি ভাবে এখন জামাতের সাথে যে সম্পর্ক আপনারা সাংঘর্ষিক দেখতে পাচ্ছেন বিএনপির মধ্যে, এটাও একটা নাটক। এই নাটকের কারণ বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ উপস্থিত নাই। আমি খুব করে চাই বাংলাদেশে নির্বাচন হোক, বিএনপি ক্ষমতায় আসুক, বাংলাদেশের বর্তমান প্রজন্ম তারা বুঝুক বিএনপি কি জিনিস, তারেক রহমান কি জিনিস, বাক স্বাধীনতা কি জিনিস, গণমাধ্যমের স্বাধীনতা কি জিনিস, ইসলামী চরমপন্থার উত্থান ঘটলে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা কোথায় গিয়ে নামে, এইটা বোঝার জন্য হলেও তারেক রহমানকে প্রধানমন্ত্রী বাংলাদেশের হতে হবে। বাংলাদেশের জেনজিদের একটা বোঝার প্রয়োজন আছে না, যে জেনজিরা একটা অনার্স মাস্টার্স শেষ করেছে আর তাদের প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্র পরিচালনা করবে ইন্টারমিডিয়েট পাস একজন নাগরাজ। বুঝেন নাই? করতে দেন না আওয়ামী লীগের। আমি আবার বলতেছি, আমি কিন্তু জামাত বিএনপি সমর্থকদেরকে বলতেছি না, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা ধৈর্য ধরেন। আপনারা ভাইবেন না যে ভারত কোনো কিছু করবে না, ভারত করবে। ভারত নিজেদেরকে রক্ষা করার জন্য হলেও করবে, কারণ ভারত কখনোই চাইবে না এইরকম একটা ভূখণ্ডে, এরকম একটা ভৌগোলিক অবস্থানের যে রাষ্ট্র, সেই রাষ্ট্র ইসলামী চরমপন্থার উত্থান ঘটুক, কখনোই হতে দেবে না। এটা সময় সুযোগ বুঝে কূটনীতি দিয়ে, বৈশ্বিক রাজনীতি দিয়ে সবকিছু মোকাবেলা করবে ভারত, এবং সেটা তারা করতেছে। শুধু শুধু হতাশাগ্রস্ত হয়ে ভারতকে দোষারোপ করা। তারেক রহমান প্রেমী আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে বলতেছি, 2001 থেকে 2006 কোন পত্রিকার হেডলাইন দেখতে হবে না, শুধুমাত্র প্রথম আলো এবং ডেইলি স্টার হেডলাইন গুলা দেখবেন, তাদের আর্কাইভে থাকা ভিডিও ফুটেজ গুলা দেখবেন, তাহলে বুঝতে পারবেন তারেক রহমান কি জিনিস। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, যদি বিএনপি একপাক্ষিক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেও, সেক্ষেত্রে বিএনপির তারেক রহমান কেন, তার পিতা খোদ জিয়াউর রহমান যদি কবর থেকে উঠে এসে রাষ্ট্র পরিচালনা করে, এই রাষ্ট্রকে আর কখনোই স্থিতিশীল করতে পারবে না। এই রাষ্ট্রের স্বাভাবিক গতিশীল প্রক্রিয়া আদৌ হবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। এই রাষ্ট্রে সবকিছু ভেঙে পড়েছে, সব কাঠামো ভেঙে পড়েছে। এই সবকিছুকে পুনরুদ্ধার করা তারেক রহমানের মতো ইন্টারমিডিয়েট পাস একজন প্রধানমন্ত্রীর পক্ষে কোনোভাবে সম্ভব না। সো বিএনপি যদি ক্ষমতাতে আসেও, তবুও তারা স্বাভাবিক প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। তাদের মেয়াদকাল হতে পারে 1.5 বছর, হতে পারে 1 বছর, তারও কম হতে পারে 3 বছর। পূর্ণ মেয়াদে বিএনপি কখনোই রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, এটা একদম লিখে রাখেন। অনেকেই বলতে পারেন তারেক রহমানকে নিয়ে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম, সে আসবে না। তারেক রহমান আসতে পেরেছে আওয়ামী লীগের মাঠের রাজনীতিতে ব্যর্থতার কারণে। এটা কি আপনারা মানেন? আওয়ামী লীগ যদি মাঠ দখল করতে পারতো, একাধিক সুযোগ সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে তারেক রহমান বাংলাদেশে আসার মতো রিস্কটা নিত না। বিভিন্ন বৈঠক, বিভিন্ন সংস্থা, বিভিন্ন আন্তর্জাতিক মহলের সাথে সমঝোতার ভিত্তিতে তারেক রহমান বাংলাদেশে এসেছে। বাংলাদেশে এসে ইসলামী চরমপন্থার উত্থান ঘটানোর জন্য তাকে সেই সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়নি। তিনি যদিও বলেছেন মহানবীর আদর্শে রাষ্ট্র পরিচালনা করবেন, মহানবী ইসলাম ধর্মের আদর্শ হতে পারেন, কিন্তু অন্যান্য যে ধর্মগুলো আছে, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, তাদের আদর্শ কিন্তু তিনি না। সেক্ষেত্রে বাংলাদেশ যেহেতু সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেক্ষেত্রে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রগতিশীল চিন্তার অধিকারী হতে হবে, লিবারেল হতে হবে। ইসলামী চরমপন্থী মৌলবাদী মন মানসিকতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন আর বাংলাদেশের মানুষ চেয়ে দেখবে তারেক রহমানকে আন্তর্জাতিক সম্প্রদায় চুমো দিয়ে বুকে টেনে নেবে, এমনটা ভাবার কারণ নাই। সো বিএনপিকে আপনারা ক্ষমতায় আসতে দেন। বাংলাদেশের মানুষের উপলব্ধির একটা বিশাল দরকার আছে। 9 মাসের স্বাধীনতা যাদের সহ্য হয়নি, সেই বাংলাদেশের মানুষকে 9 বছরে একটু পরাধীন থাকতে দেন না। তারা বুঝুক, একটা সময় দেখবেন একটা বিস্ফোরণ ঘটবে এবং এই বিস্ফোরণে বিএনপি নামক রাজনৈতিক শক্তি, মধ্যপন্থী ডানপন্থী শক্তিটা ধ্বংস হয়ে যাবে। বেঁচে থাকবে স্বাধীনতা বিরোধী চক্র জামাত এবং স্বাধীনতার পক্ষের একমাত্র শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ ফিরবে, এটা বাস্তব, এটাই সত্য। যারা হতাশ হচ্ছেন নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না, আপাতত এই নির্বাচনটাকে আপনারা বসে বসে পর্যবেক্ষণ করেন, যতদূর পারেন সবাইকে বুঝিয়ে নির্বাচনী ভোট কেন্দ্রে অবস্থান না নেওয়ার জন্য কিংবা না যাওয়ার জন্য সহায়তা করেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।